যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। মানুষকে স্বস্তি দিতে এই জীবন বান্ধব বাজেট, কালো টাকা সাদার সুযোগ বাতিলের প্রস্তাব। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ব্যাংকের পুরানো মালিকদের ফেরার সুযোগ বন্ধ, ভ্যাটমুক্ত কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান, অর্থ বিল পাস। করমুক্ত আয়সীমা বেড়ে 4 লাখ টাকা, অর্থ পাচারে জড়িতদের ছাড় নয়। বিদেশে পাচার হওয়া অর্থ সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়, সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বকাপের এক্সামিশনে ব্রাজিলের সামনে জাপান পরীক্ষা, নেইমার ভিনি ম্যাজিকের অপেক্ষা, কাউন্টার অ্যাটাকে চমকে দিতে চায় এশিয়ান জায়ান্ট। মেধাবীরাই দেশ পরিবর্তনের কারিগর, ক্রীড়া সংস্কৃতিতেও দক্ষতা অর্জনের তাগিদ। স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনীর প্রদর্শনীতে প্রধানমন্ত্রী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্ডবাজি, সাহস থাকলে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলার আহ্বান চিফ প্রসিকিউটরের। এবারও প্রাণঘাতী হচ্ছে ডেঙ্গু, একদিনে চলতি মৌসুমে সর্বোচ্চ 5 জনের মৃত্যু, শনাক্ত 124। হামে প্রাণ গেল আরও 4 শিশুর, আক্রান্ত 1145 জন। এবং চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। নিউমোনিয়া সহ নানা জটিলতায় হাসপাতালে মৃত্যু, শহীদ মিনারে কাল সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে জীবন বান্ধব বাজেট প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয় অর্থ বিল 2026। প্রধানমন্ত্রীর অনুরোধে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা নির্ধারণ, কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটমুক্ত রাখা সহ ব্যাংক হিসাব খুলতে টিআইএন এর বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। বন্ধ করা হয়েছে ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগও। পাচারের অর্থ ফেরানো এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর। জাতীয় সংসদে অর্থ বিল 2026 পাশের আগে প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থাপন করা হয়। পৌনে 2 ঘন্টার বক্তব্যে ন্যায়ভিত্তিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান। আগামী বাজেটের নামকরণ করেন জীবন বান্ধব বাজেট, যা পিছিয়ে পড়া মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। এ সময় যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় জানান সরকার প্রধান। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। পরে ব্যক্তিগত আয়ের করমুক্ত সীমা 3,75,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকায় নির্ধারণ, ব্যাংক হিসাব খুলতে টিআইএন এর বাধ্যবাধকতা প্রত্যাহার এবং বিভিন্ন খাতে শুল্ক কর কমাতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেন সরকার প্রধান। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করে সমাপনী বক্তব্যে বেশ কিছু খাতে কর সংশোধনীর বিবরণ তুলে ধরেন অর্থমন্ত্রীও। জানান ভ্যাটের বাইরে থাকছে কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান, বন্ধ হচ্ছে দুর্বল ব্যাংকে পুরনো মালিকদের ফেরার সুযোগ। এর সঙ্গে সরকারের অগ্রাধিকার তালিকায় থাকছে পাচারের অর্থ ফেরত আনা, ছাড় পাবে না পাচারকারীরাও। 11টি অগ্রাধিকার প্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় 72,343 কোটি টাকার সম্পদ
জব্দ ও ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। 6টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য শেষে ভ্যাট ও বিভিন্ন কর প্রস্তাবের ওপর ছাঁটাই ও সংশোধন প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। উত্থাপিত সংশোধনীগুলোর ওপর আলোচনা শেষে অর্থ বিল 2026 পাশের প্রস্তাব উত্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে কণ্ঠ ভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে শিগগিরই প্রকল্প বাস্তবায়নের আশাও ব্যক্ত করেন তিনি। জাতীয় সংসদের অধিবেশনে সরকারের সমালোচনাও করেন বিরোধী দলীয় নেতা। বলেন, অতীতে এই সংসদ ব্যক্তি তোষামোদিতে অভ্যস্ত ছিল, বর্তমান সংসদে এমনটা হওয়া উচিত হবে না। সরকারি দলকে বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে। এদিকে প্রধানমন্ত্রী তহবিল থেকে 20 কোটি টাকা বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় মসজিদ ঈদগাহ নির্মাণের জন্য বরাদ্দ করে সংসদকে অবহিত করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সংসদে অবগতির জন্য এলজিআরডি মন্ত্রী, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। আরেকবার তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আমরা নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল। কামটাই দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকার মসজিদ, গোরস্থান এবং ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন কামরুল হাসান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত জানাই। আজ সংসদে কিন্তু অর্থ বিল পাশ হলো, কি হলো এবং সেখানে কি ধরনের পরিবর্তন আসলো প্রস্তাবিত যেই বাজেট ছিল সেখান থেকে? আমরা যে বাজেটটি 11 জুন উত্থাপন করা হয়েছিল, অর্থমন্ত্রী উত্থাপন করেছিলেন 9,38,000 কোটি টাকার যে বাজেট উত্থাপন করা হয়েছিল, সেই বাজেটের মোট অর্থ বিল আজকে পাশ হলো। সেই যে প্রস্তাবিত বাজেটটি ছিল, সেই প্রস্তাবিত বাজেটের কিছু কিছু জায়গা যেগুলো জনবান্ধব করার, ব্যবসা বান্ধব করার উপযোগী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গা যেগুলো বিতর্কিত ছিল, সেই বিতর্কিত জায়গাগুলো পরিহার করার সুপারিশ করেছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর সুপারিশ কিংবা যে নির্দেশনা, সেই নির্দেশনা, দিক নির্দেশনা মেনে যে অর্থমন্ত্রী সেগুলো গ্রহণ করে অর্থ বিল পাশের জন্য উত্থাপন করেন এবং সেটি পাশ হয়। কালো টাকা সাদা করার একটি বিধান কিংবা একটি সমালোচনা তৈরি হয়েছিল। জাফর, আপনি জানেন যে এটি আসলে বাজেটে সেভাবে আসলে সুযোগ রাখা হয়েছিল না, কিন্তু একটি স্বপ্রণোদিত যে বিনিয়োগের যে একটি উপায় রয়েছে, সেটি নিয়ে আসলে মানুষ কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে একটি কথা বলা হচ্ছিল। সেটিকে আসলে পুরোপুরি যেন বিতর্কিত মুক্ত হয় বাজেটটি, সেটি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং বাড়ছে এক করমুক্ত আয়সীমা। আমরা জানি যে প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছর এবং তার পরের অর্থ বছরে করমুক্ত আয়সীমা, ব্যক্তি করমুক্ত আয়সীমা, যেটি 4.5 লাখ টাকা রাখা হয়েছিল, সেটিকে 4 লাখ টাকা করা হয়েছে এবং পরবর্তীতে প্রত্যেকটি পরের যে 4 লাখ টাকা ছিল সেটি 4.5 লাখ টাকা এবং পরের 4.5 লাখ টাকা 5 লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে। এটি একটি ভালো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। করের আওতায় থাকছে না কাঁচাবাজার এবং ক্ষুদ্র মুদি দোকান। এটি কিন্তু খুব জনমনে একটি ভীতি কিংবা এক ধরনের চাপ তৈরি করেছিল। সেই সিদ্ধান্তটাও কিন্তু ইতিবাচক একটি সিদ্ধান্ত হিসেবে আসলে বাজেটে এই অর্থ বিল পাশের আগে নেওয়া হয়েছে। এবং প্রধানমন্ত্রী তো আজকে বক্তব্য দিয়েছেন সংসদে, তিনি তার যে অর্থনৈতিক প্রস্তাবনা সেখানে আসলে কি বিষয়গুলো আলাপ করেছেন? আমরা এই বাজেটটা আসলে পুরো বাজেট কিংবা সরকারের যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাতে বেশ কয়েকটি জিনিস আসলে নতুনত্ব কিংবা গুরুত্বপূর্ণ দেখা গেছে। যে বাজেটকে বলা হচ্ছে যে জীবন বান্ধব বাজেট। আসলে জীবন বান্ধব বাজেট যেটা বলা হচ্ছে, সেটি আসলে কর্মক্ষেত্রে কিংবা বিনিয়োগ বান্ধব একটি উপায় তৈরি করার, কর্মসংস্থানের পথ খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানে অর্থনীতিকে শক্তিশালী করতে 5 বছর মেয়াদী একটি পরিকল্পনার কথা আমরা জানি। যে প্রথম 1 বছর যেটি অর্থনীতিকে
ঘুরিয়ে দাঁড় করানোর একটি বিষয়, পরের 3 বছর মেয়াদী উত্তরণ এবং তারপরে সমৃদ্ধকরণ 5 বছর মেয়াদী। আসলে এটি কিন্তু 1 বছর থেকে শুরু হচ্ছে, 1 বছর, 3 বছর এবং 5 বছর, যেটি প্রথম থেকে শুরু হচ্ছে, একই সাথে এটা চলছে। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা, এটি আসলে উত্তরের জনপদে যারা বাস করেন তারা বুঝেন এটির আসলে কি গুরুত্ব। 2 কোটি মানুষের যে তিস্তা অববাহিকায় বসবাস, সেখানে বন্যা নিয়ন্ত্রণ, কৃষির উন্নয়ন, সবকিছু। প্রধানমন্ত্রী কি সংসদেই ছিলেন আজ, না বাইরেও বের হয়েছেন? সংসদের বাইরেও ছিলেন এবং সেখানেও তিনি আসলে যে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে টেকসই করা যায় সেরকম কিছু ঘোষণা কিংবা সেরকম দিক নির্দেশনা দিয়েছে। আমরা একটু প্রতিবেদনটি দেখে আসি। যদি শিক্ষার্থীরাই দেশ পরিবর্তনের কারিগর, এই সম্ভাবনা কাজে লাগাতে তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি জ্ঞান অর্জনের সঙ্গে ক্রীড়া সংস্কৃতি চর্চার সুযোগ তৈরিতে পদক্ষেপ নিচ্ছে সরকার। বিকেলে মাধ্যমিক শিক্ষার্থীদের উদ্ভাবন প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনসিসি আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানে জাতীয় পর্যায়ের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার দেয় বিএনসিসি। বিএনসিসি দেশের তরুণ সমাজের বক্তব্যে বিএনসিসির প্রশিক্ষণ কাজকে যুগোপযোগী করতে যথাযথ বিনিয়োগ নিশ্চিতে জোর দেন সরকার প্রধান। জেলা ও উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং অধিক সংখ্যক তরুণ তরুণীকে এই ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে। পরে 29,000-এর বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রতি বর্ষায় শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে। এরপর সারা দেশের মাধ্যমিক শিক্ষার্থীদের প্রায় 100টি স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মতবিনিময়কালে উৎসাহ দেন শিক্ষার্থীদের। সভামঞ্চে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই দেশ পরিবর্তনের কারিগর। তৃতীয় ভাষা ও কারিগরি জ্ঞান অর্জনের সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এসব সুযোগ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। আজকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানো, তুমি যদি ইংলিশ জানো, তুমি যদি ধরো সুন্দর একটু ছবি আর্ট করতে পারো, তুমি একটা কোনো কিছু ফিক্স করতে, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু ফিক্স করতে পারো, তুমি একটা ভালো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, তাহলে তুমি এখন চিন্তা করো, তুমি বাংলাদেশের ভেতরেই থাকো, তুমি বাংলাদেশের বাইরেই যাও, তুমি যে কোনো কাউরের সাথে কিন্তু যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে তুমি কম্পিট করে টিকে থাকতে পারবে। চ্যাম্পিয়ন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ সেরা 10টি স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণার পুরস্কার বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাফর, হ্যাঁ, দেখছিলাম প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন এবং উদ্ভাবন প্রদর্শনীতে তিনি বিভিন্ন কথা বলেছেন। তার যেই অনুপ্রেরণামূলক বক্তব্য, সেখানে আসলে মূলত কি কি বিষয় তিনি আলাপ করেছেন? আসলে আমরা যেটি বলছিলাম যে অর্থনীতিকে আসলে শক্তিশালীকরণের যে উদ্যোগগুলো নেওয়া আছে, সেখানে কিন্তু আসলে অর্থনীতিতে উদ্ভাবনে যদি দক্ষতা কিংবা ক্ষমতা যদি প্রয়োগ করা না যায় চিন্তা ভাবনা, তাহলে কিন্তু সেটি আসলে টেকসইভাবে আগাবে না। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা বাজেট আলোচনা থেকে যেমনটি দেখছিলাম, এবং নতুন সরকার আসার পরে থেকে বিএনপি সরকার কিন্তু যে ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে কাজ করছেন, সেখানে আমরা দেখেছি যে স্টার্টআপ নিয়ে নতুন করে ভাবনার যে উপায় সেটি তারা বের করেছেন। এবং সেই জায়গা থেকে আমরা যেটি দেখেছি যে বাজেটে 500 কোটি টাকা রাখা হয়েছে স্টার্টআপের জন্য, এবং একই সাথে ক্রিয়েটিভ অর্থনীতি সেটি কিন্তু নতুনভাবে, যে একই সাথে যে নতুন প্রজন্ম এবং যারা উদ্যমী মানুষ আছে, যারা তৃণমূল পর্যায়ে, তাদেরকে কিন্তু এক করে এই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এবং একই সাথে শিক্ষার্থীদের প্রতি বর্ষে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান। এটি কিন্তু তাকে দায়িত্বশীল করে তোলা, রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, পরিবেশের প্রতি যে দায়িত্বশীল করে তোলার একটি চর্চা, সেই চর্চাটা কিন্তু করছেন। একই সাথে ছাত্রছাত্রীদের যে দক্ষতা যোগ্যতা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে, একটি করে ভাষা, একটু বাড়তি ভাষা শেখার কিন্তু
পরামর্শ দিচ্ছেন। আসলে ভাষা যদি জানা যায় তাহলে কিন্তু সব কিছুই অনেক কিছু সহজ হয়ে যায়। বিশেষ করে আমাদের এখন যে আমরা গ্লোবাল ভিলেজ বলি, সেই গ্লোবাল ভিলেজে আমাদের কন্ট্রিবিউশন বাড়াতে কিংবা সেখান থেকে আমাদের অর্থনৈতিক সুবিধা আদায় করে নিতে কিন্তু খুব সহজ হবে, এবং সেই জায়গা থেকে আসলে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সেই উৎসাহ দিচ্ছেন যে উৎসাহ নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যাবেন এবং দেশের যে পরিবর্তন রয়েছে, যে অর্থনৈতিক কাঙ্ক্ষিত পরিবর্তন, সেই কাঙ্ক্ষিত পরিবর্তনে যেন দেশ পৌঁছাতে পারে। জাফর, প্রধানমন্ত্রী এই কথাটা কিন্তু সত্যিকার অর্থে খুবই গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থীরাই সত্যিকারের গেম চেঞ্জার, এবং শিক্ষার্থীদের দিকে যদি সত্যিকার অর্থেই সরকার প্রধান যেই প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলো বাস্তবায়ন করা যায়, দেশ পাল্টে যাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ সবুজ। আমাদের সঙ্গে সহকর্মী কামরুল হাসান সবুজ জানাচ্ছিলেন আজকে সংসদ অধিবেশনে সহ প্রধানমন্ত্রীর যে কার্যক্রম সে বিষয়ে বিস্তারিত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করার আহ্বান জানান তিনি। বলেন, শাহজাহান খান আমু, বিচারপতি মানিক সহ জুলাই হত্যাযজ্ঞের 10টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চলছে যাচাই বাছাই। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্ররোচনা, উস্কানি, নির্দেশনা ও পরিকল্পনার মামলায় শেখ হাসিনার বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড হয় তার। রোববার ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন এই বছরে দেশে ফিরবেন তিনি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ তার। এই ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনি আসবেন, ভারত থেকেও বলে, বাংলাদেশ থেকেও তার কিছু অনুসারীরা বলে। সিম্পলি আমার কাছে যেটা মনে হয়, এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি। আমরাও তো চাই যে উনি ফিরে আসুক, তার আপিলটা তিনি ফাইল করে মামলাটা মোকাবেলা করুক। মঙ্গলবার জাসদ নেতা হাসানুল হক ইনুর মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ার 6 জনকে হত্যা নির্দেশ, পরিকল্পনার অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে। চিফ প্রসিকিউটর বলেন, ইনুর সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি ফোন করেছেন, ফোন করে তিনি শেখ হাসিনাকে উপদেশ দিচ্ছেন কিভাবে আন্দোলন দমন করতে হবে, এবং ছাত্র জনতা একরকম বিএনপি জামাতকে আলাদাভাবে শায়েস্তা করতে হবে, ট্রাম্প কার্ড খেলতে হবে। তার যে কার্যক্রম ছিল সেটা অপরাধ। সেই অপরাধটি আমরা প্রমাণ করেছি বলে আমরা বিশ্বাস করি। আমিনুল ইসলাম জানান, জুলাই হত্যাযজ্ঞের আরও 10টি মামলা তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। যাচাই বাছাই শেষে পর্যায়ক্রমে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছেন। জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টেডে বন্দুকধারী রেলোপাতারি গুলিতে নিহত 5, 2 জন গ্রেফতার। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, তদন্ত শুরু। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে কঠিন চ্যালেঞ্জের মুখে ব্রাজিল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছন্দে থাকা এশিয়ান পাওয়ার হাউস জাপান। সেরা কম্বিনেশন খুঁজে পেলেও ব্রাজিলকে ভাবাচ্ছে জাপানের দ্রুত গতির কাউন্টার অ্যাটাক। আর ব্লু সামুরাইদের শক্ত রক্ষণ ভেদ করে রাউন্ড অফ 16 নিশ্চিত মরিয়া ব্রাজিল। ফিট নেইমার দলে যোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের প্রিভিউ। প্রথম ম্যাচে দল নির্বাচনে মস্ত ভুল কার্লো অ্যাঞ্চেলোত্তির, যার খেসারত গুণে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা খুঁজে পেয়েছে সেরা কম্বিনেশন। নকআউট পর্ব শুরুর প্রথম ম্যাচেই তাই অপরিবর্তিত একাদশে আস্থা সেলেসাও টিম ম্যানেজমেন্টের। এজন্য জাপানের বিপক্ষেও নেইমার শুরু করবেন সাইড বেঞ্চ থেকে। নাম্বার 10 পজিশনে পাকেতা আনচেলত্তির প্রথম পছন্দ। ব্রুনো গিমারেজের পারফরমেন্সে তার সন্তুষ্টি ব্যাপক। মধ্য মাঠে ক্যাসেমিরো সেলেসাওদের আস্থার প্রতীক। পারফরমেন্স দিয়ে রায়ান ভুলিয়ে দিয়েছেন রাফিনিয়ার অভাব। আর ভিনি যা শুরু করেছেন আক্রমণ ভাগে, তাতে যেন তিনি একাই 100। তবে টিম ম্যানেজমেন্ট চিন্তিত দুর্বল রক্ষণ নিয়ে, বিশেষ করে সেন্টার ব্যাকে মার্কিনিউস আর গ্যাব্রিয়েল মাগালেসের পারফরমেন্স তাদের মাথা ব্যথার কারণ। ডগলাস সান্তোস লেফট ব্যাকে ভরসার প্রতীক হলেও দানিলোর খেলায় আছে ধারাবাহিকতার অভাব। ব্রাজিলের পথ সহজ এমনটা আমি মনে করি না। নকআউটে প্রতিটা ম্যাচই কঠিন। এখনো কোনো দল ফেভারিট না। নেইমার দ্রুত উন্নতি করছে, সে এখন 15 মিনিটের বেশি খেলতে পারবে। তবে কতক্ষণ খেলবে তা ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে। র্যাপিড কাউন্টার অ্যাটাক, হাই ইন্টেন্সিটি প্রেসিং আর দ্রুত পজিশন রোটেশন কৌশলে জাপান ফুটবলে বাজিমাত। লো ব্লক থেকে মুহূর্তেই প্রতিপক্ষের রক্ষণে রুদ্রমূর্তি ধারণে সিদ্ধহস্ত তারা।
আইসি ওয়েদা, নাকামুরা বিশ্বের যে কোনো ডিফেন্ডারদের জন্যই মূর্তিমান আতঙ্ক। তাছাড়া দলের বাকিরাও প্রস্তুত নকআউটের বৈতরণী পেরিয়ে ব্লু সামুরাইদের রাউন্ড অফ 16-এ জায়গা করে দিতে। ব্রাজিলকে আমরা সর্বোচ্চ সম্মান করি, তবে তাদের হারানোর সামর্থ্যও আমাদের আছে। ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব। মুখোমুখি পরিসংখ্যানে ব্রাজিলের সঙ্গে কোনো তুলনাই চলে না জাপানের। 14 দেখায় 11টিতেই জিতেছে সেলেসাও। বিশ্বকাপের একমাত্র দেখাতেও জাপান হেরেছে 4-1 ব্যবধানে। তবে ব্লু সামুরাইদের সবচেয়ে বড় অনুপ্রেরণা, সবশেষ দেখায় কার্লো অ্যানচেলোত্তির ব্রাজিলকে হারিয়েছে তারা 3-2 ব্যবধানে। লড়াইটা বিশ্ব ফুটবলের সবচেয়ে বনেদি দলের বিপক্ষে, এশিয়ার পাওয়ার হাউস জাপানের, যারা গ্রুপ পর্বের কঠিন পথ পেরিয়ে এখন অনেকটাই পরিণত। পক্ষান্তরে শুরুটা বাজে হলেও ব্রাজিল ফিরেছে চেনা ছন্দে, যারা মরিয়া এই ধারাবাহিকতা রক্ষায়। এর ব্যত্যয় ঘটলে তাদের হেক্সা জয়ের মিশন থেমে যেতে পারে এখানেই। হিউস্টনের এনার্জি স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে টানা 2 জয়ে দারুণ ছন্দে ব্রাজিল। জাপানকে শক্ত প্রতিপক্ষ মনে হলেও তাদের হারিয়ে শেষ 16 টিকিট কাটবে সেলেসাওরা। সমর্থকদের প্রত্যাশা বেড়েছে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ ছন্দ আর নেইমারের প্রত্যাবর্তনে। অচেনা রূপে বিশ্বকাপ শুরু, পরের 2 ম্যাচেই ফিরেছে সাম্বার ছন্দ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার নামছে এশিয়ার পরাশক্তি জাপানের বিপক্ষে। প্রশ্নটা, স্বস্তিতে আছে তো ব্রাজিল সমর্থকেরা? উত্তরে প্রথমেই আসে নেইমারের নাম। চোট কাটিয়ে ইতোমধ্যেই মাঠে ফিরেছেন এই তারকা ফুটবলার। তবে তার কাছে গোলের চেয়ে মাঠের উপস্থিতি বেশি গুরুত্ব পাচ্ছে সমর্থকদের কাছে। আমরা চাবো নেইমার যেন ভালো খেলে, এইটুকুই বলবো। নেইমারের মতো যেই ধরনের প্লেয়ারগুলো আছে, এরা যখন মাঠে নামে তখন মনে করেন এদের উপরেই আলাদা করে গেম সাজানো হয়। তবে কিছুটা অস্বস্তির কারণ জাপানের সাম্প্রতিক ছন্দ, কারণ দলটি 2018 সালের পর হারেনি কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে। চলতি আসরেও আটকে দিয়েছে নেদারল্যান্ডস সুইডেনকে। জাপান অনেক শক্তিশালী দল, কিন্তু ব্রাজিল তো ব্রাজিলেই। আশা করি যে তারা সেখানে ভালোভাবে ডমিনেট করে জিতে আসবে। একটু তো ভয় থাকবে, কারণ জাপান হচ্ছে এশিয়ার একটা জায়ান্ট টিম। তবে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে দারুণ ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র। 4 গোলের পাশাপাশি 1টি অ্যাসিস্ট করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। তিনি এখন অনেক ছন্দে রয়েছেন, আশা করছি নেইমার খেলবেন, তো সব মিলিয়ে তিনি ভালো করবেন। আর দলটা যেহেতু বিশ্বকাপের সবচেয়ে সফল দল, তাই জয় নিয়ে পূর্ণ আশাবাদী সমর্থকেরা। তবে তাদের চাওয়া এশিয়ার দল হওয়ায় জাপান যেন বড় ব্যবধানে না হারে। ব্রাজিল টিম নিয়ে আমরা আত্মবিশ্বাসী, যে আমরা পূর্ব থেকেই জানি যে ব্রাজিল টিম আসলে কি করতে পারে। সর্বশেষ দেখায় ব্রাজিলকে 3-2 ব্যবধানে হারিয়েছিল জাপান। এবার সেই হারের প্রতিশোধও নিবে সেলেসাওরা, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের হিউস্টনে আছেন সহকর্মী এস এম ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন জিহাদ আল হাসান। সরাসরি প্রথমে যাচ্ছে এস এম ইকবালের কাছে। ইকবাল, আসলে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এই এনার্জি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে। হিউস্টনের শুরুতে আমরা যেটা বলেছিলাম, ভক্তদের কিছুটা ঘাটতি ছিল, তবে ম্যাচের টাইম এগিয়ে আসছে আর ব্রাজিল ভক্তরা কানায় কানায় পূর্ণ করে তুলেছেন একেবারে বলা যেতে পারে হলুদ সমুদ্র। শুধুমাত্র ব্রাজিলের ফুটবল ভক্ত নয়, আপনারা সবাই জানেন ব্রাজিল ফুটবলের প্রতি বাংলাদেশিদের বিশাল একটা অনুরাগ রয়েছেন এবং দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের ফুটবল ভক্তরা কিন্তু এই হিউস্টনে এসে হাজির হচ্ছেন। কিছুক্ষণ আগে আমাদের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে আমার দেখা হয়েছিল। এই জামাল ভুঁইয়া কিন্তু হচ্ছে এই ফুটবল ম্যাচ দেখতে এসেছেন এবং সেই অভিব্যক্তি তিনি ব্যক্ত করেছেন এবং তিনি চান যে এই ম্যাচে ব্রাজিল আজকে জয়লাভ করবে ভিনিসিয়াসের গোলে। আমার সঙ্গে এখানে আরো কিছু বাঙালি রয়েছেন যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তাদের সঙ্গে কথা বলবো। কেমন প্রত্যাশা করছেন আজকের ম্যাচ নিয়ে? আজকে ইনশাআল্লাহ ব্রাজিল জিতবে, অবশ্যই জিততে হবে। ব্রাজিল তো জিতবে, কে স্কোর করতে পারে? কার গোলে ব্রাজিল হচ্ছে কঠিন ম্যাচটা পার করতে পারে? ডেফিনেটলি ভিনিসিয়াস জুনিয়র, মেবি কুনিয়া। আমার মনে হয় 3-0 মেবি। That's my expected result. এক্স্যাক্টলি, ওনার এক্সপেকটেশন হচ্ছে 3-0। এখানে আরো একজন ব্রাজিলের ভক্ত রয়েছেন, জার্সি যেমন পরেছেন একই সঙ্গে মাথায় হচ্ছে ব্রাজিলের একটা উইগো লাগিয়েছেন ফেক। তবে উনি কথা বলছিলাম যে উনি কিন্তু ব্রাজিলের জার্সি পরলে আজকে ব্রাজিলকে সমর্থন দিচ্ছেন, কিন্তু সম্ভবত উনি আর্জেন্টাইন সমর্থক। আপনার কাছে কি মনে হয় আসলে আর্জেন্টিনা হয় কেন আজকে ব্রাজিলকে সমর্থন দিচ্ছে? আমি শিকাগো থেকে এসেছি, আমি অরিজিনালি আর্জেন্টাইন সাপোর্টার। আজকে আমি ব্রাজিলকে সাপোর্ট করছি এবং আমার প্রেডিকশন 3-1 হবে। আমার প্রেডিকশন 3-1 ব্রাজিল জিতবে। এখন আর্জেন্টাইন সমর্থক হিসেবে আপনি প্রত্যাশা করেন ব্রাজিল জিতুক? আমি চাই বড় টিম জিতুক, নাহলে খেলার আনন্দ থাকে না।
এক্স্যাক্টলি তাই, বড় টিম জিতুক যাতে খেলার আনন্দ থাকে না এখানে। এই যে তারা কিন্তু আমেরিকার বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং আসলে ফুটবলটাকে বা ব্রাজিল দলটাকে ভালোবাসেন বলে এই জায়গাটাতে এসেছেন। আরো অনেকের সঙ্গে কথা বলেছি, একটু আগে জামালের কথা বলছিলাম, শুধু জামাল, এখানে যারা লোকাল ফুটবলের সঙ্গে সম্পৃক্ত এমন অনেকের সঙ্গে আমার আজকে কথা হয়েছে। আসলে যারা ব্রাজিলকে সাপোর্ট করছেন তারা সবাই বলছেন যে ব্রাজিল হয়তো বা আজকের এই ম্যাচটা জিতবে, তবে নিঃসন্দেহে সেটা কঠিন কোনো কিছু হবে না, কেননা জাপান হাই প্রেসিং কাউন্টার অ্যাটাক করে খেলতে অভ্যস্ত এবং এইটাতে কিন্তু ব্রাজিলের যে ডিফেন্স লাইন আছে সেই ডিফেন্স লাইনে কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। একাদশ নিয়ে একটু আগে যেটা জানিয়েছিলাম সেটা হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা, যে একাদশটাই খেলেছেন কার্লো আনচেলত্তি, এই ম্যাচেও তাদের উপরই আস্থা রাখতে চান তিনি, কেননা উইনিং কম্বিনেশন এই মুহূর্তে ভাঙার কোনো পরিকল্পনা নেই ব্রাজিলের। পাশাপাশি নেইমারের কথা বলা হচ্ছে, তবে ইতিবাচক একটি কথা হচ্ছে নেইমার আগের ম্যাচে মাত্র 15 মিনিট গেম টাইম পেয়েছিলেন, এই ম্যাচে তার গেম টাইমের পরিমাণ বাড়ছে, এটা মোটামুটি নিশ্চিত। এবং 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 তিনি যে হচ্ছে সাইড বেঞ্চ থেকে শুরু করবেন এটাও নিশ্চিত। মোটা দাগে বলা যেতে পারে যে ব্রাজিল এই ম্যাচে স্পষ্ট ফেভারিট হয়েই মাঠে নামছে। এই ধারাবাহিকতা যেটা লাস্টের 2 ম্যাচে ছিল সেটা যদি ব্রাজিল ধরে রাখতে পারে তাহলে বলা যেতে পারে গ্রুপ পর্বে, নকআউট পর্বের প্রথম বৈতরণী পেরিয়ে রাউন্ড অফ 16 এর পথে ব্রাজিল এগিয়ে গেলেও যেতে পারে। তো হিউস্টন থেকে আমার কাছে এই ছিল সবশেষ। এখন চলে যাব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের আরো এক সহকর্মী জিহাদ। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দাঁড়িয়ে রয়েছি। ব্রাজিল এবং জাপানের যে ম্যাচ নকআউট পর্বে রাউন্ড অফ 32-তে, এই ম্যাচের উত্তেজনা বা উন্মাদনা ঘিরে বাংলাদেশি সমর্থকরা কিন্তু এরই মধ্যে টিএসসি প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। এখনো ম্যাচের যে দেড় ঘন্টা বাকি রয়েছে, এই 1.5 ঘন্টা কিন্তু অনেকটা লম্বা সময়, তারপরেও কিন্তু দর্শকরা এই মুহূর্তে এই ক্যাম্পাস বা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার জন্য দর্শকরা আস্তে আস্তে আসতে শুরু করেছেন। এখানে যে অ্যাটমসফিয়ার বা উন্মাদনা তৈরি হয় আমরা দেখেছি যে বিগত ম্যাচগুলোতে দর্শকদের যে ক্রেজিনেসটা আসে এই বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে কিন্তু একদম অকল্পনীয় বা অভাবনীয় যে উন্মাদনা থাকে দর্শকদের মাঝে সেটা এখনো তৈরি হয়নি। তবে 1.5 ঘন্টা এখনো বাকি রয়েছে। সেই সময় গণনার সঙ্গে সঙ্গে যদি বলি দর্শকদের পদচারণা বা দর্শকরা কিন্তু আসতে শুরু করবেন এবং দর্শকরাও কিন্তু আসবেন টিএসসিতে। বিগত ম্যাচগুলোতে আমরা দেখেছি যে এই টিএসসি প্রাঙ্গণ একদম মানুষ বা মানুষের সমাগমে কিন্তু পুরোটা ভরে যায় এবং দর্শকদের যে ক্রেজিনেসটা থাকে, বিশেষ করে যদি আমরা বলি যে ভুবুজেলা 2010 বিশ্বকাপের যে আবিষ্কার ভুবুজেলা, সেই ভুবুজেলার পুরাটা কিন্তু থাকে দর্শকদের উন্মাদনার সঙ্গে। এবং এই ব্রাজিল ম্যাচের কিন্তু দর্শকদের যে উন্মাদনা সেটাও কিন্তু বাড়তি আসে। তবে জাপানকেও কিন্তু ছোট করে দেখছে না ব্রাজিল সমর্থকরা, যেটা বলেছিলাম যে ব্রাজিলকে কিন্তু এই বিশ্বকাপের আগেই কিন্তু হারিয়েছিল। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য টিএসসি থেকে। ব্রাজিলের খেলার খবর জানাতে এবং একই সাথে ব্রাজিলের খেলার আগে দর্শকদের যে উচ্ছ্বাস, সমর্থকদের যে উচ্ছ্বাস, সেটি জানাতে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন নেসিম ইকবাল এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত ছিলেন মেহেদি হাসান। রাতের সময় আরও থাকছেন। বিশ্বকাপের নকআউটে রাতে 4 বারের চ্যাম্পিয়ন জার্মানির সামনে প্যারাগুয়ে, সকালে হট ফেভারিট নেদারল্যান্ডসের প্রতিপক্ষ আফ্রিকান জায়ান্ট মরক্কো। হাম সংক্রমণের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। একদিনে প্রাণ গেল 5 জনের, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। হাসপাতালে ভর্তি 124 জন। অন্যদিকে হাম উপসর্গে হয়েছে 4 জনের মৃত্যু। নতুন আক্রান্ত 1145 জন। চিকিৎসকরা জানান ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে তাদের। 3.5 মাসে 700-র বেশি প্রাণ কেড়ে নিয়েছে হাম। আক্রান্ত 1,10,000-এর বেশি। এখনও প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হামের এমন ভয়াবহতার সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে ডেঙ্গু। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে প্রাণহানি মোট 18 জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন 124 জন। চলতি বছরে মোট আক্রান্ত 5,924 জন। চিকিৎসকদের শঙ্কা এবার ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। তবে শঙ্কিত না হয়ে বিশেষায়িত ওয়ার্ড সহ ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি আছে বলে জানান তারা। ডেঙ্গু তো অবশ্যই হবে, আমরা প্রিপেয়ার্ড। আমরা ডেঙ্গু আজকে না, গত 10-15 বছর যাবত ম্যানেজ করে আসছি। অলরেডি ডেঙ্গু ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। আমাদের ডেঙ্গু ডেডিকেটেড এরিয়া আছে, দরকার পড়লে আমরা আরো বাড়াবো। বিশেষজ্ঞরা বলছেন আক্রান্ত বাড়তে থাকলে শুধু হাসপাতালের প্রস্তুতি দিয়ে পরিস্থিতি সামলানো সম্ভব হবে না। জোর দিতে হবে শনাক্তকরণে। প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে বা স্বল্প মূল্যে পরীক্ষা নিশ্চিত করতে বলছেন তারা। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। শুধু হাসপাতালের প্রস্তুতি দিয়ে আমরা সামলাতে পারবো না, যখন ঝাঁকে ঝাঁকে রোগী আসবে আমাদের।
জরুরি অবস্থার মতো রোগী আসবে, তাহলে হাসপাতালের বাইরে যে কাজগুলো আছে, যারই জ্বর হবে এখন তাকে ডেঙ্গু পরীক্ষা সে বাড়ির পাশে বিনা পয়সায় করতে পারছে কিনা বা নামমাত্র মূল্যে করতে পারছে কিনা। তাহলে প্রথমে যদি শনাক্ত হয়ে যায় সে ডেঙ্গু, সে কিন্তু নিজেই যত্ন এবং পরিচর্যার মধ্যে ভালো হয়ে যাবে। ডেঙ্গু প্রতিরোধে সব মহলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। 21-এ পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার আনরেই নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কাল সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফ্রিজিং গাড়িতে নিথর দেহে শুয়ে আছেন প্রাণোচ্ছল এক মানুষ। নতুন সৃষ্টিতে যিনি শিল্পকে করেছেন সমৃদ্ধ, সৃষ্টির নিয়মে তিনিই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সোমবার সকাল 8:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে দেশের শিল্পাঙ্গন হারালো এক সৃজনশীল আলোকবর্তিকাকে। শেষবারের মতো এক নজর দেখে পুরনো স্মৃতি খুঁজে ফিরলেন আপনজন ও সহকর্মীরা। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন এবং আমাদের সাথে সে অসুস্থ অবস্থায় রস তামাশা করতেন। শিল্পের সকল পর্যায়ে, সকল ধারায় তিনি কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। মুস্তফা মনোয়ার রেখে গেছেন তার অজস্র সৃষ্টিকর্ম। তার চলে যাওয়ায় নেমে এসেছে একরাশ শূন্যতা। রং, রেখা আর কল্পনার জগৎকে তিনি আজীবন সমৃদ্ধ করেছেন। শিশু কিশোরদের কাছে তিনি ছিলেন আপন একজন গল্পকার, আর শিল্পপ্রেমীদের কাছে ছিলেন এক অনন্য প্রেরণার নাম। সেই মুস্তফা মনোয়ারের প্রয়াণে শোকাহত পুরো দেশ। 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরা জেলার নাকল গ্রামে নানার বাড়িতে জন্ম মুস্তফা মনোয়ারের। পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার পুত্র। ছোটবেলা থেকেই শিল্পচর্চার প্রতি ছিল তার গভীর অনুরাগ। মুস্তফা মনোয়ার চলে গেলেও রঙের প্রতি তার ভালোবাসা, শিল্প ভাবনা এবং সাংস্কৃতিক উত্তরাধিকার বেঁচে থাকবে অসংখ্য শিল্পী, দর্শক ও শিক্ষার্থীর হৃদয়ে। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন। আর এই ভোট শুরু হবে স্থানীয় সরকারের সবশেষ ধাপ ইউনিয়ন পরিষদের মধ্য দিয়ে। এরই ফাঁকে হতে পারে সিটি নির্বাচনও। ইতোমধ্যে ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব বলছেন, রক্তপাতহীন ভালো নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেবে ভোট নেয়ার সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কাউসারা চৌধুরী, কুমুর রিপোর্ট। 5 আগস্টের পর থেকে বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া সব পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলছে প্রশাসক দিয়েই। সংসদে স্থানীয় সরকারের সংশোধিত আইন পাশের পর নির্বাচন কমিশন আচরণবিধি চূড়ান্ত করার কাজ করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি। সম্প্রতি চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকারের ভোট শুরুর বিষয়ে সংসদেই ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট মন্ত্রীর এমন বক্তব্যের পর ভোট আয়োজনে আনুষ্ঠানিক চিঠি না পেলেও নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমে গতি বেড়েছে ইসির। সম্প্রতি নির্বাচন কমিশন 4580টি ইউনিয়ন পরিষদ, 330টি পৌরসভা, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ 13টি সিটি কর্পোরেশন, 495টি উপজেলা পরিষদ ও 64টি জেলা পরিষদের তথ্য সংগ্রহ করেছে। প্রতি 3 মাসে 2টি ধাপের ভোট সম্পন্ন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। নির্বাচনকে করার জন্য আমার যে জিনিসগুলো লাগে, প্রথমত লাগে ভোটার তালিকা আছে, বাক্স, সিল, গালা, বস্তা ইত্যাদি ইত্যাদি, এটাও আমাদের আছে। ভোট কেন্দ্রও আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ডেপ্লয়মেন্ট প্ল্যানটা হবে নির্বাচনের সাথে সম্পর্কিত। সার্বিক প্রচেষ্টাটা হচ্ছে সব দিক থেকে যে রক্তপাতহীন এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন। দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার নতুন খসড়ার উপর রাজনৈতিক দলগুলোর মতামত জানতে 30 জুন পর্যন্ত সময় দিয়েছে ইসি। ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারের ভোটের প্রক্রিয়া শুরুর আশা করছে কমিশন। রাজনৈতিক দলের প্রতীকের উপর ভিত্তি করে কোনো প্রচারণা হবে না। কোনো ধরনের পোস্টারই আমরা না রাখার পক্ষে। নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে সেপ্টেম্বর-অক্টোবর।
অনলাইনে নমিনেশন পেপার জামানত কিছু বেড়ে গেছে, বিলবোর্ড কতখানি সাইজ হবে, ইভিএম ব্যবহার হবে না, ইন্ডিপেন্ডেন্ট শুধুমাত্র আপনার সিটি কর্পোরেশন আর ইউনিয়ন কাউন্সিল। আমরা ইউনিয়ন দিয়ে শুরু করব। প্রধান নির্বাচন কমিশনারও মে মাসে এক অনুষ্ঠানে রক্তপাতহীন নির্বাচনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। হরমুজ ঘিরে উত্তেজনার পর সংঘাত বন্ধে নীতিগতভাবে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার কাতারের দোহায় দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে হরমুজের নিয়ন্ত্রণে একক কর্তৃত্বের দাবি পুনর্ব্যক্ত করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও শিশু হত্যার বিচারের দাবিও তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামিনি। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। হরমুজ ঘিরে সামরিক হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে এমন তথ্য জানায় এক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, তবে দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শেষে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজের নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে ভিন্ন ব্যাখ্যা থেকে নতুন করে সৃষ্টি হয় উত্তেজনা। এদিকে সাম্প্রতিক মার্কিন হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত কারিগরি পর্যায়ের আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, যুক্তরাষ্ট্রের হামলা এবং সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়ায় রোববারের বৈঠকে অংশ নেয়নি তেহরান। সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। হরমুজ প্রণালীতে নৌযান চলাচল পরিচালনা ও পুরোপুরি স্বাভাবিক করার দায়িত্ব একমাত্র ইরানের, এমন দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে তার সতর্কবার্তা, হরমুজ প্রণালী পরিচালনায় ইরানের ভূমিকায় কোনো হস্তক্ষেপ করা হলে তা স্বাক্ষরিত ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্র ইরানের নেতাদের বিরুদ্ধে শিশু হত্যা, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনি। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এসব অপরাধের জন্য দায়ীদের দেশীয় ও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। রোববার এক্সে দেওয়া যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জানান, অভিযানে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরকতুল্লাহ, সময় সংবাদ। জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টেডে বন্দুকধারীর গুলিতে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে একজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে ওই গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সামাজিক মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। হামলার উদ্দেশ্য ও নিহতদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। চলছে তদন্ত। প্রবল বজ্রঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত চীনের শানচি প্রদেশ। দমকা হাওয়ার সঙ্গে বাড়ছে জলাবদ্ধতা। প্লাবিত হয়েছে প্রদেশের বেশ কয়েকটি শহর। কোথাও কোথাও বৃষ্টির পানিতে ভেসে যায় রাস্তায় থাকা গাড়ি। বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে ভারতের আসামেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ঢলের পানিতে প্লাবিত সীমান্তবর্তী জনপদ। এ অবস্থায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয়দের। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। রাউন্ড অফ 32-তে রাতে মাঠে নামছে জার্মানি ও প্যারাগুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:30টায়। নকআউট পর্বের আরেক ম্যাচে আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে খেলবে ইউরোপের শক্তিশালী দল নেদারল্যান্ডস। হাই ভোল্টেজে ম্যাচটি শুরু হবে সকাল 7টায়। জার্মানির বিশ্বকাপের শুরুটা হয়েছিল দুর্দান্ত। পরের ম্যাচে অবশ্য শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল জার্মানরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হোঁচট খায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডিমান্ডশাফটদের সেই হারেই হয়তো আত্মবিশ্বাস খুঁজে বেড়াবে প্যারাগুয়ে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠেই দলের প্রস্তুতি, খেলোয়াড়দের মানসিকতা এবং প্রতিপক্ষকে নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন জার্মান বস। বিশ্বকাপের নকআউট পর্বের এটি আমার প্রথম ম্যাচটি নিয়ে আমি খুবই উচ্ছ্বাসিত। গত কয়েকদিন দলের খেলোয়াড়দের মধ্যে জয়ের যে তীব্র আকাঙ্ক্ষা দেখেছি তাতে আমি আশাবাদী। ম্যাচটি দারুণ হতে চলেছে। অন্যদিকে প্যারাগুয়ের বিশ্বকাপ অভিযানটা শুরু হয়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে বড় ব্যবধানে হারে। নকআউটে এবার লড়াইটা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে। তবে নিজেদের সামর্থ্য ও পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রাখছেন কোচ গুস্তাভো আলফারো। একই সঙ্গে ম্যাচের কৌশলেও কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এই কোচ।
মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। তবে একই সঙ্গে নিজের দলের প্রস্তুতি ও সামর্থ্যের প্রতিও পূর্ণ আস্থা রেখেছেন তিনি। মরক্কো শক্তিশালী দল, তারা আক্রমণাত্মক ফুটবল খেলে এবং তাদের ফুটবলাররাও দারুণ। তবে আমাদের শক্তির জায়গাগুলো আমরা জানি এবং তাদের কোথায় রুখে দিতে হবে সেটাও আমাদের জানা। তবে আমরা চিন্তিত বা ভীত নই। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসের সুরেই কথা বলেছেন মরক্কোর কোচ। আমাদের দলে শীর্ষমানের খেলোয়াড় আছে। মরক্কোর হয়ে ম্যাচগুলো জেতার ক্ষেত্রে তাদের যে নিবেদন ও প্রবল আকাঙ্ক্ষা দেখি, এর চেয়ে সুন্দর কোনো বার্তা তাদের দেওয়া সম্ভব নয়। প্যারাগুয়ের বিপক্ষে এখন পর্যন্ত দুবারের দেখাই কোনো হার দেখেনি জার্মানি। প্রথম দেখাই 2002 বিশ্বকাপের শেষ 16-তে 1-0 গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল জার্মানরা। এরপর 2013 সালের একটি প্রীতি ম্যাচে দুই দলের লড়াই শেষ হয় 3-3 গোলের ড্রয়ে। অতীতের সেই ইতিবাচক স্মৃতি এবারও আত্মবিশ্বাস যোগাতে পারে জার্মান শিবিরকে। অন্যদিকে বিশ্বকাপের আসরে একবারই নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল মরক্কো। 1994 বিশ্বকাপের সে ম্যাচে ডাচরা জিতেছিল 2-1 ব্যবধানে। আহমেদ হৃদয়, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যে কোনো মূল্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। মানুষকে স্বস্তি দিতে জীবন বান্ধব বাজেট, ব্যাংকের পুরানো মালিকদের ফেরার সুযোগ বন্ধ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি। সাহস থাকলে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলার আহ্বান চিফ প্রসিকিউটরের। এই ছিল রাতের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।